আচ্ছা, স্টার্ট হয়েছে। আমরা আজকে যে মডেলটা নিয়ে অ্যানালাইসিস করব সেটা হচ্ছে স্পাইরাল মডেল। আমার কথা শোনা যাচ্ছে ঠিকমতো? স্পাইরাল মডেল। জি স্যার। ক্লিয়ার? ওকে। এখন এই যে স্পাইরাল মডেল, এই মডেলটা একটু ডিফারেন্ট। এতদিন ধরে আমরা যে মডেলগুলো পড়েছি তার মধ্যে ম্যাক্সিমাম মানে আমি যদি মডেলগুলোর নাম বলি তাহলে ওয়াটারফল, ভি মডেল, ইনক্রিমেন্টাল মডেল, ইটারেটিভ মডেল এই ধরনের মডেলগুলো পড়েছিলাম। বাট স্পাইরাল মডেল একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ এটা ধাঁচটা আলাদা। এবার আমরা একটু দেখি কোথায় কোথায় এটা একটু ডিফারেন্ট। সো ওরা যেটা বলছে এই স্পাইরাল মডেলটা রেয়ারলি ইউজড হয়। ইউজড খুব রেয়ার হয় কিন্তু একটা ইম্পর্টেন্ট মডেল। ইউজ হয় কম কিন্তু যখন ইউজ হয় একটা ইম্পর্টেন্ট কাজে ইউজ হয়। ওকে, এরপর কি? ইটস এ মডেল দ্যাট ওয়ার্কস ফর প্রজেক্টস উইথ আনলিমিটেড বাজেট। তার মানে টাকা পয়সার কোনো সমস্যা নাই। ওর জন্য এই মডেলটা যখন ইউজ হবে তখন যে প্রজেক্ট গুলোতে এই মডেলটাকে আমি খাপ খাওয়াবো বা ফিট করাবো সেখানে বাজেটের কোনো ইস্যু থাকবে না। আমাকে বলে দেওয়া হবে যে হ্যাঁ, আপনার জন্য আনলিমিটেড বাজেট বা অনেক বেশি বাজেট, আপনি নিশ্চিন্তায় কাজ করতে থাকেন। অ্যান্ড প্রজেক্ট দ্যাট হ্যাজ হিউজ রিস্ক ফ্যাক্টরস। এখন আমাকে যখন বলা হয় আপনার টাকা পয়সার কোনো সমস্যা নাই, আপনার সময়ের কোনো সমস্যা নাই, আপনি যদি কাজ করতে চান করতে থাকেন, তাহলে সেখানে প্রোক্রাস্টিনেশন আসে কি আসে না? সেখানে প্রবলেম আসে কি আসে না? নাকি নাকি খুব আমরা খুব একদম মানে সবকিছু কনস্ট্যান্ট রেখে রেখে কাজ করি, কোনটা? না তাই স্যার, না? এটা প্রবলেম বেশি হবে স্যার। এটাতে প্রবলেম বেশি হয় যেহেতু আনলিমিটেড বাজেট, যেহেতু আনলিমিটেড টাইম, কোনো ফিক্স কিছু নাই। এই জন্য এটা রিস্ক ফ্যাক্টরটাও বেশি। দেখা যাবে আমি একটা একটা কাজের মধ্যে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, একটা পার্টের মধ্যে অনেক টাকা ইনভেস্ট করে ফেললাম, একটা পার্ট প্রোক্রাস্টিনেশনের কারণে হয়ই নাই। এই কারণে এখানে প্রচুর পরিমাণ রিস্ক থাকে। এখন এই রিস্ক, এই কথাটা, এই ওয়ার্ড, এই রিস্কটাই স্পাইরাল মডেলকে অন্যান্য মডেল থেকে সেপারেট করে বা অন্যান্য মডেল থেকে আলাদা করে ফেলে। কিভাবে করে আমরা এবার একটু দেখছি। ওকে, ফর এক্সাম্পল আমরা একটা হেভি লিফটিং সিস্টেম বানাতে যাচ্ছি। কার জন্য? ফর স্পেস শাটল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জন্য একটা হেভি লিফটিং সিস্টেম, মেকিং এ হেভি লিফট সিস্টেম ফর স্পেস শাটল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। আচ্ছা, এইটা কি একটা বিশাল বড় কাজ নাকি বড় কাজ না? কি মনে হয়? এটা কি আগের একটা ছোট ছোট সফটওয়্যার, ছোট ছোট সফটওয়্যার তৈরি করার মতো? না স্যার, এটা ছোট করে ছোট ছোট পার্ট করলে এটাতে হবে না স্যার, কারণ এটা তো অনেক। এক্স্যাক্টলি, এটা একটা হিউজ প্রজেক্ট, ঠিক আছে, একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, হিউজ প্রজেক্ট। তো এই ধরনের প্রজেক্ট গুলোতে তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এনাদার এক্সাম্পল ক্যান বি অ্যাবাউট এ কোম্পানি নেম গ্যালাক্সি ইনকর্পোরেশন। ধরতে পারি গ্যালাক্সি নামে একটা কোম্পানি আছে। তারা কি চায়? এটা তো গেল হেভি লিফটিং সিস্টেমের একটা এক্সাম্পল দিয়েছে। এত বড় একটা কাজের জন্য স্পাইরাল মডেলকে চুজ করা যেতে পারে। এখন আসলে হচ্ছে একটা কোম্পানি আছে যার নাম হচ্ছে গ্যালাক্সি। এখন গ্যালাক্সিরা কি চায়? দেখো তারা কি চায়, তারা কি প্ল্যান নিয়ে আসছে। দে ওয়ান্টেড টু সেন্ড 6 ডজন স্যাটেলাইট ইন স্পেস। তারা স্পেসে 6 ডজন স্যাটেলাইট পাঠাতে চায়। 6 ডজন স্যাটেলাইট মানে কয়টা? ইন টোটাল কয়টা স্যাটেলাইট? এনি আইডিয়া? 6 ডজন সেভেন স্যাটেলাইট। 48 72 হয় না স্যার? 72 72। 72। চিন্তা করো একটা স্যাটেলাইট পাঠাইতেই কি অবস্থা, ওইখানে তারা 72টা স্যাটেলাইট পাঠানোর চিন্তা করছে। সো প্রজেক্টের ডেপথটা কত বড়। আচ্ছা, আর কি? আচ্ছা, তারা স্যাটেলাইট কেন পাঠাবে? তারা একটা সেলুলার বেস সিস্টেম তৈরি করতে চায়, একটা স্যাটেলাইট বেস সেলুলার সিস্টেম। কি বেস? স্যাটেলাইট বেস সেলুলার সিস্টেম তারা তৈরি করতে চায়। আচ্ছা, আমাকে একটা জিনিস কেউ বলবে, আচ্ছা এখানে এখানে একটা কথা বলি। স্যাটেলাইট বেস সেলুলার সিস্টেম ভালো কথা। ওরা কেন তৈরি করছে জিনিসটা? ওরা তৈরি করছে, ওরা বলছে যে রিমোট প্লেসেস লাইক ইভেন ইন অ্যান্টার্কটিকা ওয়ার ইউ ডোন্ট হ্যাভ এনি বিটিএস। বিটিএস হচ্ছে মোবাইল টাওয়ারের কথা ওরা বলছে। যেখানে আমার কোনো মোবাইল টাওয়ার নেই, ঠিক আছে, ইউ ক্যান স্টিল বি অ্যাবল টু কমিউনিকেট ইউজিং ইউর সেল। ওদের যে চিন্তাধারা, ওরা বলছে অ্যান্টার্কটিকার মতো জায়গায় আমাদের কোনো মোবাইল টাওয়ার নাই। আচ্ছা, মোবাইল টাওয়ার না থাকলে প্রবলেমটা কি? আমাদের যদি মোবাইল টাওয়ার না থাকলে অসুবিধা কোথায়? স্যার আমরা যে সেলুলার নেটওয়ার্ক থাকবে না তো স্যার। হ্যাঁ, নেটওয়ার্ক থাকবে না, তার মানে কি? কমিউনিকেশন করতে পারবো না, রাইট? জি স্যার।
কমিউনিকেশন করতে পারবো না। তাহলে ওরা যে বলছে আমরা স্যাটেলাইট পাঠাবো, স্যাটেলাইট পাঠানোর উদ্দেশ্যটা কি? এই কমিউনিকেশনে হেল্প করা নাকি? জি স্যার। নাকি এই স্যাটেলাইট দিয়ে তারা কি দিবে? জি স্যার, কমিউনিকেশনটা যেন করতে পারে রিমোট এরিয়া গুলাতে। এক্স্যাক্টলি, তারা একটা সেলুলার সিস্টেম দাঁড় করাবে, ঠিক আছে, যার ফলে স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক পাওয়া পসিবল হবে। নাকি নেটওয়ার্ক পাওয়া পসিবল হবে? বোঝা যায় কি যায় না? জি স্যার, বুঝতে চাইছি। ওকে। অ্যান্টার্কটিকাতে কেন আমরা মোবাইল টাওয়ার পাচ্ছি না? আমি যদি একটু ছোট্ট করে অ্যান্টার্কটিকাটা জাস্ট দেখে আসি। অ্যান্টার্কটিকা জায়গাটা কিন্তু স্যার আহ বরফের জন্য। হ্যাঁ, অ্যান্টার্কটিকা দেখো, আমরা যদি একটু একটু দেখি, আমরা যদি শুধু এমনি অ্যান্টার্কটিকা লিখেও সার্চ দিতাম, তাহলেও দেখো এটার ইমেজ গুলো যদি দেখি, এখানে সমস্যা কি? হ্যাঁ, খালি সাদা সাদা। ল্যান্ড নাই স্যার, ল্যান্ড নাই স্যার। হম, ঠিক আছে, বরফ বরফ এরকম আর কি ব্যাপার স্যাপার। তো এই জন্য এই ধরনের প্ল্যান তারা নিয়ে আসছে, যে এই ধরনের জায়গাগুলোর জন্য যাতে আমরা কিছু একটা করতে পারি, যাতে সেখানে আমরা অ্যাটলিস্ট নেটওয়ার্কটা দিতে পারি, ইউজিং কি স্যাটেলাইট, স্যাটেলাইটের সাহায্যে যাতে আমি সেলুলার সিস্টেম বসাতে পারি। আচ্ছা, তো এই ধরনের প্রজেক্ট যদি আমরা করতে পারি, তাহলে হবে কি, যে ইউ আর নেভার আউট অফ নেটওয়ার্ক। তাহলে পরে যে আমরা যত রিমোট জায়গায় যাই না কেন, যত আমরা মানে একেবারে একদম যেখানে মোবাইল টাওয়ার নাই, এই ধরনের জায়গায় যাই না কেন, আমরা নেটওয়ার্কটা পাবো। তো এইটা কি একটা হিউজ প্রজেক্ট না? একটা হিউজ প্রজেক্ট নাকি না? এটার সাথে আমি নর্মাল সফটওয়্যারকে কম্পেয়ার করতে পারবো? নর্মাল সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোর সাথে হবে? না স্যার। স্যার হবে না কিন্তু। হবে না কিন্তু। এই ধরনের কাজগুলোতে ওরা কিন্তু এইটাকে বলছে যে আপনারা কি ইউজ করবেন, স্পাইরাল ইউজ করবেন। অ্যাজ ইউ ক্যান সি ফর দিস প্রজেক্ট, ওরা আরো কিছু এক্সপ্লেনেশন দিচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি ফর দিস প্রজেক্ট রিস্ক ওয়ার এনর্মাস। এত 72টা স্যাটেলাইট, এটাকে হ্যান্ডেল করা কি সহজ কথা নাকি? অবভিয়াসলি মাঝখানে অনেক অনেক প্রকার রিস্ক আসবে, টাকা পয়সার রিস্ক হোক, প্রজেক্ট ফেল করতে পারে, অনেক কিছু হতে পারে। তো এনর্মাস রিস্ক যেখানে থাকবে, সেখানে এই এই আমরা মানে নির্দ্বিধায় চিন্তা করে নিব যে উই কুড ইউজ স্পাইরাল। তারপর আর কি, নিডস এ হিউজ বাজেট, যেটার কথা আমরা একটু আগে বললাম, যে অনেক টাকা পয়সা থাকবে, কোনো টাকা পয়সার ঘাটতি নিয়ে চিন্তা করা যাবে না এত বড় প্রজেক্টে, ঠিক আছে। তারপর কি, নো পাবলিশ ম্যাটেরিয়ালস ওর এক্সপেরিয়েন্স ওয়ার্কার। এমন হতেই পারে যে আমি যখন এই রকম একটা বড় কাজকে স্টাবলিশ করব, এটার আগে কোনো পাবলিশ ম্যাটেরিয়াল নাই। আমি যে ওটা লিটারেচার রিভিউটাকে একটু পড়বো, যে আগের মানুষজন কি কি কাজ করে গেছে, এইরকম কিছুই নাই, কারণ এই কাজটা একেবারে নতুন। তার মানে আমাকে উই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমাকেই এটা সূচনা করতে হবে। তো এইরকম যদি কাহিনী হয়, এবং এমনও হতে পারে আমার এক্সপিরিয়েন্স ওয়ার্কারও নাই। এখন এই ধরনের কাজ, যেমন 72টা স্যাটেলাইট, এখানে কতই বা এক্সপিরিয়েন্স ওয়ার্কার পাওয়া যায়? সবাই কি আর স্যাটেলাইট নিয়ে কাজ করে নাকি? রাইট? আমি কি ভুল কথা বলছি? এটা কি সবার সবার কাজ? স্যাটেলাইট নিয়ে কাজ করা কি সবারই কাজ? নো স্যার, অনেক নাকি? এক্সপিরিয়েন্স লাগবে অনেক, অ্যাটলিস্ট। এক্স্যাক্টলি, অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার, এই জন্য খুব বেশি মানুষও পাওয়া যায় না। তো এইটাও কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার থাকলেও এই স্পাইরাল মডেলটাই বেস্ট। ঠিক আছে, যখন আমি এই জিনিসগুলো বুঝবো যে আমার প্রজেক্টে এরকম প্রবলেম আছে, তখন আমি সরাসরি স্পাইরাল মডেলে চলে যাব। আচ্ছা, রিস্ক উইল বি কামিং অ্যান্ড আইডেন্টিফাইড ওয়ান্স দ্য প্রজেক্ট কিকস অফ। তার মানে হচ্ছে আমি যখনই প্রজেক্টটাকে লাইভ করব, বা প্রজেক্টটা যখনই মানে ইমপ্লিমেন্টেশনে নিয়ে যাব, যখনই সেটা সেটা মানে এটা এটা হবে, মানে এক্সিকিউট হবে, তখনই হচ্ছে রিস্ক আসতে শুরু করবে আর কি। যখনই আমি এক্সিকিউট করা শুরু করব, তখনই বিভিন্ন ধরনের রিস্ক আমি পাবো। এই রিস্ক কথাটা কিন্তু স্পাইরালকে অন্যান্য মডেল থেকে ডিফার করে, স্পাইরালকে অন্যান্য মডেল থেকে আলাদা করে এই রিস্ক শব্দটা। তো এটা আমরা ভালোভাবে বুঝে রাখবো। আচ্ছা, তো এইটুকু অংশ আমরা আমরা দেখলাম যে কেন আমরা বা কখন আমরা স্পাইরাল মডেলকে আমরা চুজ করব। আচ্ছা, এবার আমরা সরাসরি চলে যাই, যে আরেকটা আরেকটা লাইন আছে এখানে, several million codes had to be written and you don't even have the stack overflow। এইসব প্রজেক্টে এমনও হতে পারে যে মিলিয়নস অফ কোড আমাকে লিখতে হতে পারে, ঠিক আছে, মিলিয়নস অফ কোড, অনেক বড় বড় লাইনের কোড লিখতে হতে পারে, এবং এর জন্য আমার স্ট্যাক ওভারফ্লো তো আমি কিছু পাবো না, ধরে নিচ্ছি। তাহলে এখানে রিস্কের নমুনাটা তোমরা দেখতে পাচ্ছ, কোনো পাবলিশ ম্যাটেরিয়াল নাই, কোনো এক্সপেরিয়েন্স ওয়ার্কার নাই, যে কোনো সময় রিস্ক আসতে পারে, মিলিয়নস অফ কোড, স্ট্যাক ওভারফ্লো তো কিছু নাই, এত রিস্ক নিয়ে আমি এই কাজটা করব। এবং এই জন্যই ওরা বলছে যখন এতগুলো রিস্ক থাকবে, আর কোনো মডেলের কথা চিন্তা করবেন না, সরাসরি স্পাইরালে চলে যাবে।
বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার। ওকে, সো এখন আমরা দেখব যে আচ্ছা, ভালো কথা, এখন এটাকে একটু বুক মানে বই পুস্তকের ভাষায় কি বলে সেটা আমরা একটু দেখে আসি। The spiral model is a risk-driven process model generator for software process. এটা একটা রিস্ক ড্রিভেন প্রসেস। এখানে কি হয়, এখানে আমরা রিস্ক গুলোকে অ্যানালাইসিস করি, আমরা বিভিন্ন ধরনের রিস্কের সম্মুখীন হই, সেগুলোকে সলভ করি। ঠিক আছে, সো এখন এই যে রিস্ক, ধরো আমি একটা প্রজেক্ট করতে গিয়ে মাঝখানে একটা রিস্ক পেলাম। সো বেসড অন দ্য ইউনিক রিস্ক প্যাটার্ন অফ এ গিভেন প্রজেক্ট, দ্য স্পাইরাল মডেল গাইডস এ টিম। এখন এটার স্ট্রাকচারটা অনেকটা এরকম, ধরো আমি একটা প্রজেক্ট করছি, বিশাল প্রজেক্ট, কোন জায়গায় আমি একটা রিস্ক পেয়েছি। এখন এই রিস্কটাকে সলভ করতে হলে আমাকে কি করতে হবে, এই রিস্কটাকে সলভ করতে হলে কিছু একটা অ্যাপ্লাই করতে হবে। তো স্পাইরাল মডেল যেটা করে, সে একটা গাইডের মতো করে কাজ করে। ওই যে আমরা যখন বেড়াতে যাই তখন আমাদের সাথে একজন গাইড থাকে না, বলে না আপনি এই জায়গায় যাবেন, এই জায়গায় যাবেন, এখানে যাবেন না, ওখানে যাবেন না, এরকম বলে কি বলে না, রাইট? জি স্যার। তো এখানে স্পাইরাল মডেল এরকম গাইড হিসেবে কাজ করে। সে কি করে, আমার ধরো আমি একটা ফেজে এসে আমি একটা রিস্ক পেলাম, সে প্রথমে রিস্কটাকে অ্যানালাইসিস করে, সে আমাকে একটা মডেল সাজেস্ট করে। দেখো স্পাইরাল মডেলই আরেকটা মডেল সাজেস্ট করছে। সেই মডেলটা হতে পারে ইনক্রিমেন্টাল, সেই মডেলটা হতে পারে ওয়াটারফল, সেই মডেলটা হতে পারে ইভলিউশনারি প্রোটোটাইপিং। এটা কিন্তু স্পাইরাল মডেল সে নিজে অন্য মডেল সাজেস্ট করছে, বলছে যে আপনি এই মডেলটা ব্যবহার করেন, তাহলে এই রিস্কটা থাকবে না। কথা কি বোঝা যায় কি যায় না? বেসড অন দ্য ইউনিক রিস্ক। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? মানে এই মডেলের স্ট্রাকচারই এমন যে সে অন্য মডেলকে সাজেস্ট করে। বোঝা যায় কি যায় না? জি স্যার। কিন্তু আচ্ছা, তাহলে অন্য মডেলকে যে সাজেস্ট করবে, কিভাবে সাজেস্ট করবে? আমাদের তো অনেকগুলো মডেল আছে, আমরা দেখে এসেছি ওয়াটারফল আছে, ভি মডেল আছে, ইনক্রিমেন্টাল আছে, ইটারেটিভ আছে। তাহলে সে কোনটাকে সাজেস্ট করবে? এটা কিভাবে স্পাইরাল বোঝে, কিভাবে বোঝে? এখানে একটা লাইন দেওয়া আছে কিন্তু, বেসড অন দা ইউনিক রিস্ক প্যাটার্ন অফ এ গিভেন প্রজেক্ট। যে প্রজেক্টটা আমরা চুজ করছি, যে প্রজেক্টটা করছি, তার রিস্কের উপর ভিত্তি করে তার রিস্কটা কেমন। তার রিস্কটা যদি ওয়াটারফল দিয়ে সলভ হয়ে যায় তাহলে সে ওয়াটারফল মডেল সাজেস্ট করবে। তার রিস্কটা যদি ইটারেটিভ দিয়ে সলভ হয়ে যায়, ইটারেটিভ কোনো অ্যাপ্রোচ দিয়ে সলভ হয়ে যায়, তাহলে সে ইটারেটিভ অ্যাপ্রোচ সাজেস্ট করবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার। ওকে, এই জায়গায় কি কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে? স্যার ফাইন। হ্যাঁ স্যার, ওই যে রিস্ক প্যাটার্নটা কি অনেকটা এরকম, লাইক যে এই যে বিগ প্রজেক্ট গুলাতে তো বিভিন্ন অনেকগুলা পোর্শন থাকে করার জন্য, তাই না? তো ওইগুলা বিভিন্ন টাস্কে ডিভাইড করা থাকে। তো ওই যে মানে পার টাস্কে যে সব রিস্ক থাকে, ওই রিস্কের উপর ডিপেন্ড করে বিভিন্ন। এক্স্যাক্টলি। ধরো আমি একটা প্রজেক্ট করতে গেলে আমার পাঁচটা টাস্কে আমি ভাগ করলাম, ঠিক আছে, ধরলাম পাঁচটা টাস্ক আছে। এখন প্রথম টাস্ক করার পরেই দেখলাম যে রিস্ক চলে আসলো, একটা রিস্ক আসলো। এখন ওই রিস্কটাকে সলভ করতে হবে না, রাইট? প্রথম টাস্ক করার পরে দেখলাম টাকা পয়সা শর্ট, বা বাজেট শর্ট, বা ইকুইপমেন্ট শর্ট। তখন কি ওইটাকে আমি সলভ করব কিভাবে? ওইখানে আমার স্পাইরাল মডেল যেটা করে, আমাকে সাজেস্ট করে যে এইটা ওয়াটারফল দিয়ে করে ফেলতে হবে, এখন এইটা ইনক্রিমেন্টাল দিয়ে করে ফেলতে হবে, এটা ইভলিউশনারি দিয়ে করে ফেলতে হবে। এটার আমরা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন একটু পরেই দেখবো, বাট হালকা একটা আইডিয়া কি পাওয়া যায়? ওকে, হালকা একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, রাইট? আমরা এটা ছবির মাধ্যমে একটু পরে দেখবো আবার। আচ্ছা, তো এবার আমরা আসি এই ছবিতে। এখানে আমরা এখন দেখি কিভাবে কাজটা হয়। এই ছবিটাকে আমি এখান থেকে না করে আমি একটু অন্য জায়গা থেকে দেখাচ্ছি। আমি একটা রেডি করেছি। সো এটা হচ্ছে এই ছবিটা। এখানে চারটা ফেজ আমরা দেখতে পাচ্ছি। বাম পাশে হচ্ছে আইডেন্টিফিকেশন, ডান পাশে হচ্ছে ডিজাইন, বা 2 নাম্বারটা হচ্ছে ডিজাইন, 3 নাম্বারটা হচ্ছে বিল্ডিং এন্ড কনস্ট্রাক্ট, 4 নাম্বারটা হচ্ছে ইভালুয়েশন এন্ড রিস্ক অ্যানালাইসিস। তো আসলে এইখানে আমরা যদি স্পাইরাল মডেল দেখতে চাই, তাহলে আমরা দুটো মডেলের অস্তিত্ব এখানে টের পাবো। দুটো মডেল, একটা হচ্ছে ওয়াটারফল মডেল, এবং আরেকটা হচ্ছে ইটারেটিভ মডেল। এই স্পাইরালটা দেখতে অনেকটা কিসের মতো লাগে? প্রথম কথা হচ্ছে এটাকে ওয়াই উই কল ইট স্পাইরাল। আমরা বলি না, ওই যে আমরা যখন খাতা বাইন্ডিং করতে যাই আমরা কি বলি, আমার খাতাটা স্পাইরাল বাইন্ডিং করে দিবেন,
তাই না? স্পাইরাল কিরকম পেঁচানো 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 থাকে নাকি, থাকে জি কি স্যার, থাকে না? জি তো স্যার। এই জন্য এটার নাম হচ্ছে স্পাইরাল বাইন্ডিং। আর এইটার মধ্যে আমরা ওয়াটারফল এবং একটা ইটারেটিভ মডেলের মিক্সচার দেখতে পাই। সেটা কিরকম একটা জিনিস খেয়াল করো, আমরা ওয়াটারফলে কি করি, স্টেপ বাই স্টেপ প্রথমে আইডেন্টিফিকেশন হয়, তারপরে ডিজাইন হয়, তারপরে বিল্ডিং হয়, তারপরে আমরা ইভালুয়েশন বা আমরা সেটাকে টেস্ট করি, রাইট, টেস্টিং এ চলে যাই। ঠিক আছে, এই এই কাজগুলো করি না? ওয়াটার একটা মানে একটা কাজ শেষ হবে, তারপরে আরেকটা কাজ দিব, তারপরে আরেকটা কাজ দিব, তারপরে আরেকটা কাজ দিব, এরকম করি না নাকি জি করি না স্যার, ওয়াটারফলে? জি স্যার, ওকে, জি স্যার। একটা শেষ হলে আরেকটা দেই, আইডেন্টিফিকেশন শেষ হলে ডিজাইন দেই, ডিজাইন শেষ হলে বিল্ডিং কনস্ট্রাক্ট দেই, এটা শেষ হলে ইভালুয়েশন বা টেস্টিং যেটাকে বলে। আচ্ছা, এটা তো গেল ওয়াটারফলের একটা ধাঁচ থাকে। আর ইটারেটিভের ধাঁচ কেন থাকে? কারণ আমরা এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত যাই, আবার এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত যাই ইটারেশনের মাধ্যমে, মানে আমরা চক্রাকারে কাজ করতে থাকি। ইটারেশনের স্টেপ গুলোও কিন্তু এরকম, একটা কাজ বারবার 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 পর্যন্ত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পারফেক্টলি ডান হবে, নাকি? আমরা তাই পড়েছি না, যদি জি একবার স্যার। দেখে থাকি। ওকে, তো এখন আমরা একটা স্পাইরাল মডেলকে শুরু করি। ধরি আমার কাছে একটা বিশাল প্রজেক্ট আছে, আমি প্রথমে সেই প্রজেক্টটার মধ্যে আইডেন্টিফিকেশনকে কাজে লাগাবো। এখন আইডেন্টিফিকেশন মানে কি? আইডেন্টিফিকেশন বলতে কিসের আইডেন্টিফিকেশন আমি বোঝাচ্ছি? কয়েকটা জিনিস আছে, দেখো। আমি যদি এটাকে একটু বড় করে দেখাই, আমরা কি কি জিনিস আইডেন্টিফাই করব? আমরা প্রথমে রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করব, যে রিকোয়ারমেন্ট আমার ঠিকঠাক মতো আছে কিনা, বা ইউজার আমাকে কি ধরনের রিকোয়ারমেন্ট দিচ্ছে, তার প্রজেক্টের রিকোয়ারমেন্ট কি কি, এবং এটার জন্য তার সাথে কমিউনিকেশন করা লাগবে কি লাগবে না, কি জি মনে স্যার, হয়? লাগবে স্যার। লাগবে। আচ্ছা, এবং আমি যেটা বললাম রিকোয়ারমেন্ট কালেকশন করতে গিয়ে আমার কমিউনিকেশন করতে হচ্ছে, আমি কিন্তু এগুলো আইডেন্টিফিকেশন, এই লেখা কি দেখা যাচ্ছে নাকি ছোট হয়ে গেছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে স্যার। ওকে, তো আইডেন্টিফিকেশনের মধ্যে রিকোয়ারমেন্ট কমিউনিকেশন এই দুটো জিনিসকে রাখলাম, এবং আমি বলছি যে ওয়াটারফল এবং ইটারেটিভের একটা ধাঁচ থাকবে। আচ্ছা, আর কি কি আইডেন্টিফাই করতে হবে? আমাকে টাইম আইডেন্টিফাই করতে হবে, যে আচ্ছা ঠিক আছে, টাইমের কোনো লিমিটেশন নাই, বাট অ্যাপ্রক্সিমেটলি এই প্রজেক্টটা করতে আমার কত সময় লাগতে পারে, আমার বাজেট অ্যাপ্রক্সিমেটলি আমার এই কাজটা করতে কতটুকু বাজেট লাগতে পারে, আর আমার হু আর দ্য ইনভেস্টরস। এই ধরনের বড় প্রজেক্ট যদি আমি করতে চাই, উইদাউট ইনভেস্টার্স আমি কি করতে পারবো? এত বড় একটা প্রজেক্ট স্পাইরাল মডেল, এগুলো আমি এই যে আমি স্পেস নিয়ে চিন্তা করছি, আমি সেখানে 72টা স্যাটেলাইট পাঠাচ্ছি, এত বড় প্রজেক্ট উইদাউট ইনভেস্টার পসিবল? তো এইগুলো সব আমাকে এই ফেজে, এই যে তোমরা এই ফেজটা দেখতে পাচ্ছ, এই ফেজে আইডেন্টিফাই করতে হয়। এই যে এখান থেকে আমি এই যে শুরুটা করলাম, দেখো আমার কার্সর দেখা যায় এই জায়গা থেকে নাচানাচি করছে, কার্সর দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এখন আমি যখন এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলবো, এরপর আমাকে যেটা করতে হবে, এই অনুযায়ী আমাকে ডিজাইনে চলে যেতে হবে। আমি এরপর বসে বসে এই জিনিসটাকে ডিজাইন করলাম, যে হ্যাঁ আচ্ছা, আমি যেই টাইম, যেই বাজেট, যেই ইকুইপমেন্ট, যেই জিনিসগুলোকে আমি কনসিডার করেছি, যেই যেই রিকোয়ারমেন্ট আছে, সেগুলোকে আমি ধরে ধরে ডিজাইন করবো, যে অনেকটা ওয়াটারফলের মতো বা এসডিএলসির মতো, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তারা যেভাবে কাজ করে আর কি, যে প্রথমে রিকোয়ারমেন্ট কালেকশন করে তারপরে ডিজাইন করে। আচ্ছা, তো ওই যে তারপর আবার একই রকম এই ফেজে এসে আমি বিল্ডিং করছি, কোড কোড লিখছি, কনস্ট্রাক্ট করছি, এগুলো নিয়ে কাজ করছি। ঠিক আছে, তো এই 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 যে আমি দেখো যেখানে আমি নাচানাচি করছি মাউসটা নিয়ে, ঠিক সেই স্টেপটাতে এই কাজটা হচ্ছে। আচ্ছা, এরপরে আমি এই যে ফোর্থ স্টেপে, এই যে এখানে যে ইভালুয়েশন এন্ড রিস্ক অ্যানালাইসিস, এই জায়গায় গিয়ে আমি কি কাজ করছি? এখন আমার দায়িত্ব হচ্ছে আমার কাজটাকে ইভালুয়েট করা। ইভালুয়েট, তাহলে ইভালুয়েট মানে কি? ইভালুয়েট মানে হচ্ছে এই যে এখানে দেখো, আমি এখন দেখবো, আমি এখন বিভিন্ন ধরনের টেস্টিং চালাবো। আমার আমার কাজ, আমি কিন্তু একটা মানে কাজটা শুরু করেছি। আমি প্রথমে ইউনিট টেস্টিং করলাম, তারপরে ইন্টিগ্রেশন টেস্টিং করলাম, সিস্টেম টেস্টিং করলাম। এই টেস্টিং গুলার নাম কি আমরা শুনেছি, আগে দেখেছি, মনে পড়ে? জি স্যার, ভি মডেলে স্যার দেখেছি। হ্যাঁ, ভি মডেলে দেখেছি, রাইট, রাইট। এই জন্যই আমি বলি যে আসলে এখানে কিছু কিছু মডেলের মানে ধাঁচ আছে, কিছু কিছু মডেলের ছাপ আছে। ঠিক আছে, তো এই যে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, এই সিস্টেম টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, ইউজার কি আমার এই পোর্শনটুকু যতটুকু আমি করলাম ততটুকুকে ঠিকঠাক মতো অ্যাকসেপ্ট করলো কি করলো না, সে কি আমাকে মানে সে কি আমার কাজে সন্তুষ্ট নাকি তার অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে, এই জিনিসগুলো আমি অ্যাটলিস্ট এখানে ইভালুয়েট করে ফেললাম। আমি কিন্তু এই পর্যায়ে আছি, যে ঘুরে এই পর্যায়ে ফোর্থ কোয়াড্রেন্টে এখানে আছি। ঠিক আছে, এটা 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 কোন কোয়াড্রেন্ট বলো তো?
এটা কোড কোয়ার্ডেন্ট, এই যে এটা মানে ফোর্থ না, এই গ্রাফ হিসাবে ফোর্থ হয় স্যার। এই গ্রাফ হিসাবে ফোর্থ কোয়ার্ড্রান্ট, ঠিক আছে। এই যে এইটা যেটা আমি এখন নাচানাচি করাচ্ছি, তো এইটুক পর্যন্ত এসে আমি ইভালুয়েট করলাম। এখন প্রবলেমটা হচ্ছে এত বড় প্রজেক্টের শুরুর দিকে আমি যত কাজই করি না কেন আমার কিছু রিস্ক থাকবে না নাকি? জি নাকি স্যার, জি স্যার। রিস্ক থাকবে, কি ধরনের রিস্ক থাকতে পারে? ফর এক্সাম্পল ধরো আমি একটা কাজ শুরু করলাম, আমি ধরো ওই যে স্যাটেলাইটটা বানাচ্ছি, তো আমি এই জায়গায় এসে আমি কি ধরনের রিস্ক পেতে পারি? স্যার আমাদের সফটওয়্যারে যদি একটা সিম্পল একটা বাগ থাকে যেটার জন্য হার্ডওয়্যার ফেল হয়ে যায়, এন্ড এটা আমরা যদি লাইক স্যাটেলাইটটা এস্টাবলিশ করার পরে হয়, এন্ড স্যাটেলাইটটা সাডেনলি হার্ডওয়্যার ফেলের কারণে অনেক সময় পৃথিবীতে পড়তে পারে, আর এগুলো অনেক রিস্ক হয়ে যায়। আমি কিন্তু একটা জিনিস একটু খেয়াল করো, তোমার আইডিয়াটা খুবই ভালো আইডিয়া, কিন্তু আমি কিন্তু পুরো প্রজেক্টটা পাই নাই এখনো। আমি কিন্তু জাস্ট একটা প্রজেক্ট স্টার্ট করেছি এবং এই ফেজে এসে আমি কিছু রিস্ক পেয়েছি। তো সেটা কি রিস্ক হতে পারে? তোমার ওই বড় বড় জিনিসটাকেই ছোট করে চিন্তা করো। তুমি যে বললা পুরো একটা স্যাটেলাইট আমি বানিয়ে ফেললাম, সেটা না বলে আমি ধরো একটা পোর্শন নিয়ে কাজ করেছি, সেই পোর্শনের কোডের মধ্যেই বাগ আছে, রাইট? আমি টেস্ট করে পেয়েছি যে সেখানে বাগ আছে এবং সেটার জন্য একটা ছোট হার্ডওয়্যার বানিয়েছিলাম, সেই হার্ডওয়্যারটা ফেল হয়েছে। পুরো হার্ডওয়্যার না ধরি, ঠিক আছে, আমি একটা জিনিস একটা বড় কোনো প্রজেক্টে ছোট্ট একটা হার্ডওয়্যার বানালাম, সেই হার্ডওয়্যারে আমার ফল্ট আছে। তো এই জন্য এখানে আমার এখন যেটা করতে হবে, আমি এখানে একটা রিস্ক পেলাম। তো আমার যেটা করতে হবে, আমাকে ইউজারকে এখন জিজ্ঞেস করতে হবে যে এই ধরনের রিস্ক আছে, আমি কি করব? আমি আমি আপনার কি আরো রিকোয়ারমেন্ট আছে? আপনি কি কোনো আরো কিছু বলবেন? আপনি কি আরো কোনো রিকোয়ারমেন্ট আমাকে এখানে দিতে চান? দেন আর রিস্ক গুলোকেও ফিক্স করতে হবে। সো ইউজারকে বলবো যে আপনার ঠিকঠাক লাগতেছে, এটাকে আমি এইভাবে করব, এখানে এই রিস্ক হতে পারে, এই প্রবলেম হয়েছে, এই রিস্ক গুলাকে আমরা ফিক্স করব এবং ঠিকঠাক করব। তো এই যে এই কথাবার্তা, এগুলো নিয়ে আমি আবার আইডেন্টিফিকেশনে চলে যাই, যে ইউজার যদি নতুন কোনো রিকোয়ারমেন্ট দেয়, ভালো কথা, সেটা নিলাম, রিস্ক গুলোকে অ্যানালাইসিস করলাম, এটা করে আবার ওইটাকে ডিজাইন করছি, আবার বিল করছি, আবার ইভালুয়েট করছি, আবার পরবর্তীতে কিছু রিস্ক পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, রাইট? আমি যখন একটা প্রজেক্ট স্টার্ট করলাম, সেটা সেটা যখন এই পর্যায়ে আসলাম, মানে প্রতি পদে পদে কিছু রিস্ক পাবো না নাকি? একদম রিস্ক ফ্রি থাকবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদ? এমন কি হয় এত বড় প্রজেক্ট? না স্যার, রিস্ক থাকবে স্যার, রিস্ক থাকবে, কিন্তু প্রত্যেকটা পদে পদে রিস্ক থাকবে। সো এখানে গেলাম, এখানে আবারও দেখা গেল যে কিছু রিস্ক হয়েছে, কিছু প্রবলেম হয়েছে, ইউজার কিছু অ্যাড করতে চায়, ইউজারের মনের মতো হয় নাই। রিস্ক বলতে এটাও হতে পারে যে ইউজার পছন্দই করলো না, ঠিক আছে, এরকম এরকম জাস্ট মানে বলার জন্য বলা আর কি। সো এরকম, তো এখান থেকে আবার রিকোয়ারমেন্ট নিয়ে আবার আইডেন্টিফাই করলাম, হ্যাঁ কি কি জিনিসপত্র হচ্ছে, কি কি জিনিসপত্র ইউজার চাচ্ছে বা প্রজেক্টের জন্য দরকার, আবার ডিজাইন করলাম, আবার বিল্ড করলাম, আবার ইভালুয়েট করলাম, আবার রিস্ক অ্যানালাইসিস করলাম, এইভাবে আবার আইডেন্টিফাই করলাম, এরকম পর্যন্ত, এরকম করতে করতে আমি এরকম চক্রাকারে ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট প্রজেক্ট তৈরি করতে পারি যেটা ইউজার 100% অ্যাকসেপ্ট করবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বোঝা যাচ্ছে। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা ফাইন্ড আউট করবা, এই যে এখানে একটা কথা লেখা ছিল না, এই জায়গায় এখানে একটা কথা লেখা ছিল না যে স্পাইরাল মডেল একটা টিমকে গাইড করে কোন মডেলটা সে ইউজ করবে, ঠিক আছে, একটা টিমকে গাইড করে ইনক্রিমেন্টাল, ওয়াটারফল নাকি ইভলিউশনারি। এখন এটা গাইড করার কথা কোন স্টেপে গাইড করবে? এইটাতে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থতে? উইচ ওয়ান? কোন জায়গায় স্পাইরালটা গাইড করবে? রিস্কটা আসে কোন কোয়াড্রেন্টে বা কোন জায়গায়? বিল্ডিং ওকে স্যার, বিল্ডিং এন্ড কনস্ট্রাক্টর রিস্কটা আসে। স্যার ইভ্যালুয়েশন এন্ড রিস্ক অ্যানালাইসিস, এখানে লেখাই আছে কিন্তু ইভালুয়েশন এন্ড রিস্ক অ্যানালাইসিস, এই জায়গায় রিস্ক আসে না জি স্যার নাকি? ওকে, তো এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে স্পাইরাল মডেল কি এইখানে মডেল সাজেস্ট করে কিনা। ফর এক্সাম্পল এখানে যে রিস্কটা এসছে, এই রিস্কটাকে কিভাবে সলভ করতে হবে? হয় ওয়াটারফল দিয়ে সলভ করতে হবে, অথবা ইনক্রিমেন্ট। এই স্লাইডে যেটা লেখা আছে, স্লাইডে কিন্তু লেখা আছে, দেখো কি বলেছে, এই যে দ্য স্পাইরাল মডেল গাইডস এ টিম টু অ্যাডপ্ট এলিমেন্টস, কি কি মডেল বলেছে, সাচ এস ইনক্রিমেন্টাল, ওয়াটারফল, ইভলিউশনারি। এখন তোমরা যেটা ফাইন্ড আউট করবা সেটা হচ্ছে
এই জায়গাতেই কি সেই কাজটা করা হয় কিনা, মানে এই জায়গাতেই কি রিস্কের উপর ভিত্তি করে স্পাইরাল মডেল বিভিন্ন ধরনের মডেল অন্য মডেল সাজেস্ট করে নাকি করে না? প্রশ্ন কি বোঝা যায়? জি স্যার। সবাই বুঝতে পেরেছো প্রশ্ন? তো এই স্টেপেই কি সেটা হয় কিনা, স্পাইরাল মডেল যে অন্য মডেল সাজেস্ট করে সেটা কি রিস্ক অ্যানালাইসিস স্টেপেই হয় কিনা, এবং যদি হয় তাহলে সে এখানেই এই ওয়াটারফল অথবা ইনক্রিমেন্টাল অথবা ইভলিউশনারি এই ধরনের মডেল সাজেস্ট করে কি না করে না। ওকে, প্রশ্ন বোঝা গেল? ওকে ফাইন। এইটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন? নো স্যার। আচ্ছা, এবার তোমাদেরকে আমি লাইভ একটা প্রশ্ন করি, যদি কনফিউশন না থাকে। ইটারেশনের সাথে তাহলে স্পাইরালের পার্থক্য কোথায়? ইটারেশনেও তো যতক্ষণ পর্যন্ত একটা প্রজেক্ট পলিশড না হয় আমরা করতেই থাকি করতেই থাকি করতেই থাকি, তাহলে স্পাইরালের সাথে ওর পার্থক্য কোথায়? স্যার একটা মেজর একটা পার্থক্য আছে স্যার, সেটা হলো ইটারেটিভে আমরা সেম টেক মানে একই ওয়েতে সবসময় করতে থাকবো, আমাদের ওয়েট মেথডটা চেঞ্জ করতে পারবো না, বাট স্পাইরালে ওই ফ্লেক্সিবিলিটিটা থাকবে। এন্ড কিরকম ফ্লেক্সিবিলিটি? কিরকম? স্যার মানে আমরা একবার ইটারেটিভে যেতে পারতেছি, একবার ইটারেশনে যেতে স্যার মানে ইনক্রিমেন্টালে যেতে পারতেছি, দেন ওয়াটারফলে যেতে পারতেছি, যেটা বেস্ট স্যুট করে যে টাইমে। এমনকি এমনকি মানে তুমি বলতে চাচ্ছ আমি প্রথমবার যখন এই চক্রাকারে ঘুরলাম সেটা আমার ইটারেশন, তারপরের বার যখন আবার চক্রাকারে ঘুরলাম সেটা আমার ইনক্রিমেন্ট, এরকম? স্যার মানে রিস্ক অ্যানালিসিস করে এটা প্রত্যেকবার বলবে না যে কোনটা করলে বেটার হয়? এই জিনিসটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা কি বুঝতে পারছো কি পারছো না? এইটাই মেইন কনসেপ্ট। কি কনসেপ্ট বের করবা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইটারেটিভ মডেল অ্যান্ড স্পাইরাল মডেল, তাইলে তোমাদের একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইটারেটিভ মডেল অ্যান্ড স্পাইরাল মডেল, বুঝে যায়? জি স্যার। এটা জাস্ট রেডি করে আমাকে ইমেল করে দিলেই হবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এই কনসেপ্টটা অনেকেরই ঘোলা ঘোলা থাকে, মানে অনেকেই কিন্তু চিন্তা করতে পারে না এই কনসেপ্টটা যে কোথায় অ্যাকচুয়াল পার্থক্য। একটা মেইন পার্থক্য হচ্ছে রিস্ক, এটা হচ্ছে পার্থক্য করে দেয়। ইটারেশনে আমরা কোনো রিস্কের ব্যাপার স্যাপার পড়ি নাই, স্পাইরাল এসে আমরা রিস্ক দেখছি, কিন্তু আর কি পার্থক্য থাকতে পারে মানে দিস টাইম ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। এইবার আমরা এই আমরা মডেলটা বুঝলাম, ভালো কথা। এখন আমরা দেখি যে এখানে আর কি কি জিনিসপত্র আছে। ওকে, সো ওকে, আচ্ছা, তো এখন আমরা স্পাইরাল মডেলের কিছু সেক্টর দেখবো যে কি কি সেক্টর নিয়ে আমরা আসলে স্পাইরাল মডেলে কাজ করছি। তো সেক্টর গুলো কি কি আমরা একটু এখানে দেখি। প্রথম কথা হচ্ছে যে অবজেক্টিভ সেটিং। অবজেক্টিভ সেটিং বলতে কি, স্পেসিফিক অবজেক্টিভস ফর দ্য ফেজ আর আইডেন্টিফাইড। তার মানে কি, এই যে আমরা আইডেন্টিফিকেশন পড়লাম না, আইডেন্টিফিকেশন একদম প্রথম স্টেপে, রাইট? একদম প্রথম স্পাইরালের প্রথম স্টেপে আমরা অবজেক্টিভ পড়েছি, কিন্তু আইডেন্টিফিকেশন পড়েছি। কিন্তু তার মানে কি, ওই জায়গায় কি করতে হয়, স্পেসিফিক অবজেক্টিভ কি কি, এই যে আমরা টাইম নিয়ে কাজ করব, বাজেট নিয়ে কাজ করব, রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করব, তারপর আর কি কি বলেছিলাম বলতো, কমিউনিকেশন হবে, এগুলোই আমাদের স্পেসিফিক অবজেক্টিভ। ঠিক আছে, এগুলো আইডেন্টিফাই করতে হয়। তারপরে ইউজার, এটা কি, এই যে এখানে আমি যেটা লিখেছিলাম, আমি যদি আবারও একটু এখানে তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যাই, এই যে এগুলো আর কি। ঠিক আছে, এই যে বাজেট, হু আর দ্য ইনভেস্টার্স, ইনভেস্টার্স কারা হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো যখন আমরা আইডেন্টিফাই করলাম, এরপরে এখানে আরেকটা জিনিস কি, রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিডাকশন। তো এখানে এটাকে একটু একটু ডিফারেন্ট ভাবে দেখিয়েছে। আমি যেমন ওইখানে আইডেন্টিফিকেশন দেখালাম, তারপরে ডিজাইন দেখালাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি কি করলাম, আইডেন্টিফিকেশন ছিল, ডিজাইন ছিল, তারপরে কোডিং ছিল। তো এখানেও ওই জিনিসগুলো আছে, কিন্তু একটু হয়তো উপর নিচে করে আছে আর কি, মানে একটা উপর একটা নিচে এরকম আছে আর কি। সো রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিডাকশন, এই জিনিসটা পিকচারে ছিল, রিস্ক অ্যানালাইসিস ছিল পিকচারে, ছিল কি ছিল না? ছিল। সো রিস্কস আর অ্যাসেসড এন্ড অ্যাক্টিভিটিস পুট ইন প্লেস টু রিডিউস কি রিস্কস। তার মানে হচ্ছে যখনই আমরা রিস্ক পাবো, যখনই আমরা কোনো একটা জায়গায়, কোনো একটা পোর্শনে, একটা পার্টে রিস্ক পাবো, আমরা সেটাকে কি করব, রিডিউস করার চেষ্টা করব বিভিন্ন অ্যাক্টিভিটি করে। এখন কি অ্যাক্টিভিটি, এটাই হচ্ছে তোমরা ফাইন্ড আউট করবো। যে তোমরা বললা না যে কিভাবে কিভাবে এগুলোকে রিডিউস করে, আমরা যেমন দেখলাম স্পাইরাল মডেল বলে যে অ্যাক্টিভিটির উপর বেস করে বিভিন্ন মডেল সাজেস্ট করব, ওয়াটারফল দিয়ে এটাকে মানে ঠিকঠাক করো, অন্য মডেল দিয়ে ঠিকঠাক করো, বাট অ্যাক্টিভিটি আমাকে করতে হবে।
সেটা কি অ্যাক্টিভিটি, সেটা ডিপেন্ডস অন দ্য রিস্ক। ঠিক আছে, রিস্ক আর অ্যাসেস এন্ড অ্যাক্টিভিটিস পুট ইন প্লেস টু রিডিউস কি রিস্ক। আচ্ছা, তো এটা তো গেল রিস্কের কথা। ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন, আচ্ছা এই ডেভেলপমেন্টটাকে কার সাথে আমরা করতে পারি, কার সাথে আমরা কম্পেয়ার করতে পারি? ছবির ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন ছবির কার সাথে কম্পেয়ার করতে পারি একটু বলো তো, কোথায় ডেভেলপমেন্টটা কোথায় হয়? স্যার বিল্ডিং এন্ড কনস্ট্রাক্ট। বিল্ডিং এন্ড কনস্ট্রাক্ট, ভেরি গুড, বিল্ডিং এন্ড কনস্ট্রাক্টের মধ্যেই কিন্তু হচ্ছে। সো এখানে দেখি এ ডেভেলপমেন্ট মডেল ফর দ্য সিস্টেম ইজ চুজেন which can be any of the generic models। ঠিক আছে, এনি অফ দ্য জেনেরিক মডেলস, তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা এখানে যে কোনো একটা মডেল চুজ করতে পারি, এই ডেভেলপ করার জন্য যে কোনো একটা মডেল চুজ করতে পারি। জেনেরিক মডেলস এর মধ্যে কোন কোন মডেলগুলো আছে কেউ বলতে পারবে? স্যার ওই ওয়াটারফল, দেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে তারা আসলে আমাদেরকে কি সাজেস্ট করছে বলতো? ওরা বলছে যে এই যে আপনি এখানে বিল্ড করবেন, কোড করবেন, এই কোড করার জন্য আপনি কি কি করবেন? আপনি ওয়াটারফল মডেল ইউজ করতে পারেন, আপনি ইনক্রিমেন্টাল ইউজ করতে পারেন, ইটারেটিভ ইউজ করতে পারেন। আচ্ছা, এটা কি খুব ভেগ শোনায়? আমরা কি ইনক্রিমেন্টাল মডেলে প্রথম ইনক্রিমেন্টের মধ্যে ওয়াটারফল স্টেপ দেখি নাই কোড করার সময় নাকি? জি স্যার দেখছি। মনে পড়ে কি এই জায়গাগুলো কি প্যাচ লাগে? একটু মনে হয় না কেমন কেমন কথা বলছে? এখানে স্পাইরাল মডেল নিয়ে কাজ করছি, আবার বিল্ডিং এর ভিতরে ওয়াটারফল ঢুকালো বা অন্য কোনো মডেল ঢুকালো, এরকম কি মনে হয় এই জায়গায়? মনে হয় কনফিউশন মনে হয় জি স্যার, মানে নাকি? হ্যাঁ স্যার, মানে অন্যগুলো ইউজ করতেছে স্পাইরাল মোডে, মানে স্পেশালি মতো পুরাটা। হ্যাঁ, হতে পারে না, হতে পারে যে এই যে বিল্ডিং করলাম, এই যে আমি এই স্টেপটা বিল্ড করব, এই স্টেপটা বিল্ডের জন্য হয়তো আমি ওয়াটারফল মডেলকে চুজ করলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা জিনিস বলি তো, এরকম কি হতে পারে? এবার তোমাদের কোয়েশ্চেনের একটু ছোট্ট ধাঁচ আমি বলি। আমি একটা জিনিস আইডেন্টিফাই করলাম, একটা একটা ফেজ আইডেন্টিফাই করলাম, সেটা ডিজাইন করছি, এখানে সেটা করলাম ওয়াটারফল দিয়ে। ওকে, এই এই যে আমার মাউসটা নড়ছে দেখা যায়, এখানে করলাম ওয়াটারফল দিয়ে। আবার ইভালুয়েট করলাম, রিস্ক অ্যানালাইসিস করলাম, আবার আরেকটা ফেজ আইডেন্টিফাই করলাম, সেটাকে ডিজাইন করলাম, সেটা করলাম ইনক্রিমেন্টাল দিয়ে। এরকম কি হতে পারে? স্যার হতে পারে স্যার। এইটাই তোমরা ফাইন্ড আউট করবা, হতে পারে কি পারে না। ওকে, হতে পারে কি পারে না। ঠিক আছে, যেমন এখানে এখানে এই জিনিসটা, এখানে রিস্ক অ্যানালাইসিস হলো, এখানে রিস্ক অ্যানালাইসিস হলো, রিস্ক অ্যানালাইসিস হলে স্পাইরাল হয়তো বললো যে আমার মনে হয় এই রিস্কটাকে সলভ করতে হলে আমার এই জায়গায় ইনক্রিমেন্টাল ভালো খাটবে। ঠিক আছে, আবার আমরা দেখি আইডেন্টিফাই হলো একটা ফেজ, ডিজাইন হলো, বিল্ডিং হলো, এখানে আমরা করলাম ওয়াটারফল দিয়ে, প্রথমটা করলাম ওয়াটারফল দিয়ে, এখানে আসলাম কিছু রিস্ক পেলাম। এখন স্পাইরাল হয়তো আমাকে বললো যে এই রিস্কটা সলভ করার জন্য পরের বার আমরা ইনক্রিমেন্টাল প্রসেসে যাব পরের বার। তো পরের বার আমরা আবার আইডেন্টিফাই করলাম, ডিজাইন করলাম, পরের বার আমরা এখন কোন মডেল অ্যাপ্লাই করব? কোন মডেল? ইনক্রিমেন্টাল স্যার। ইনক্রিমেন্টাল মডেল, ইনক্রিমেন্টাল। আবার এখানে কিছু রিস্ক পেলাম, স্পাইরাল বললো আচ্ছা এই রিস্ক পেয়েছি, এখন মনে হয় এখানে ইটারেটিভ অ্যাপ্লাই করলে ভালো। তো আমরা আবার আইডেন্টিফাই করলাম, ডিজাইন করলাম, এখন আমরা কি অ্যাপ্লাই করব? ইটারেটিভ। ইটারেটিভ। এই কাহিনীটাই হচ্ছে কিনা এটা তোমরা 100% কনফার্ম করবা যে আসলেই এটা হয় কিনা। বোঝা যাচ্ছে? এটা তোমাদের বাড়ির কাজ। ক্লিয়ার? স্যার যদি হয়, স্যার যদি হয় বললাম আমি আমার এগুলো ইনিশিয়াল হচ্ছে, তাহলে কি আগের কি মডেলগুলা আমি কাউন্টে আনবো না, মানে আগের মডেলগুলা বাদ? কেন? আগের মডেলগুলো তো ইজিলি এখানে ফিট হয়ে যাচ্ছে। প্রথমে এই জায়গায় ওয়াটারফল ইউজ হলো, তারপরে এখানে ইনক্রিমেন্টাল ইউজ হলো, তাই না? জি স্যার। আগের মডেলগুলোই তো ইউজ করছি, ওকে। রাইট? জি স্যার। বোঝা যাচ্ছে কি নাকি জটিল লাগে? না স্যার। ওকে, আমার প্রশ্ন হচ্ছে এইটাই হয় কিনা, এই কাহিনীটাই হয় কিনা। আমাকে কিন্তু এখানে এই জায়গায় বলেই দিয়েছে যে a development model for the system is chosen which can be any of the generic models। এখানে কিন্তু ওরা বলে দিয়েছে যে কোনো জেনেরিক মডেল হতে পারে। তো এইটাই কাহিনী কিনা সেটা আমরা ফাইন্ড আউট করবো। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। সো লাস্টলি প্ল্যানিং কি? দ্য প্রজেক্ট ইজ রিভিউড এন্ড নেক্সট ফেজ অফ দ্য স্পাইরাল ইজ প্ল্যান। এই যে এই জায়গায় রিভিউডের কথা আমরা বলছি, কিন্তু রিভিউ কি? ইভালুয়েশন টাইপ। এই যে এখানে যে আমি ইভালুয়েশনের কথা বলছি, এটা মানেই হচ্ছে আমি এখানে রিভিউ করব যে কি অবস্থা প্রজেক্টের, এবং নেক্সট ফেজটা আমি প্ল্যান করব। ঠিক আছে, আচ্ছা আমরা মানে এইটুকু অংশ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এইটুকু যা পড়ালাম স্যার আমরা কোয়েশ্চেনে বাসে এবার।
স্যার ওই যে আমরা যে ডায়াগ্রামটা দেখলাম আর কি, ওই যে স্পাইরাল মডেলের, তো ওইখানে স্যার ওইটাতে একটু গেলে বেটার হয়। গেলাম। সো এখানে স্যার এখানে কি একটা সার্টেন একটা টাস্কের উপরে এই সবগুলা স্টেপ হয়, নাকি প্রজেক্টটা কমপ্লিট হবার পরে তারপরে এটা এইভাবে চেক করে, লাইক ফার্স্ট আইডেন্টিফিকেশন, ডিজাইন, বিল্ডিং এন্ড দেন ইভালুয়েশন? না, মনে করো আমি একটা বিশাল প্রজেক্ট নিলাম, এখন ওই প্রজেক্টের প্রজেক্টটা শুরু করলাম, স্টার্ট করলাম। তো পুরো প্রজেক্টটা আমি একবারে নিতে পারবো না, রাইট? জি ধরো স্যার। প্রজেক্টের একটা পার্ট আমি স্টার্ট করলাম, তো সেই পার্টের বা এই প্রজেক্টে শুরু করতে হলে আমার কি কি আইডেন্টিফিকেশন করতে হবে? এই প্রজেক্টটা আমি যখন শুরু করলাম, আমি দেখলাম যে প্রথমে ধরলাম যে প্রজেক্টটার আমার টাইম করতে হবে, মানে আমার মানে প্রজেক্টটা আমি স্টার্ট করলাম, এরকম না পার্ট, আমি প্রজেক্টটাই স্টার্ট করলাম। তো প্রজেক্টটা স্টার্ট করতে গেলে আমার কি কি প্রথমে দেখতে হবে? দেখতে হবে যে আমার ইনভেস্টার আছে কিনা, আমার সময়টা কেমন, আমার বাজেট কেমন, রিকোয়ারমেন্ট গুলা কি কি। ওই রিকোয়ারমেন্ট নিয়ে আমি এই স্টেপে আইডেন্টিফাই করতে লাগলাম যে এগুলা ঠিকঠাক মতো সব আছে কিনা, রাইট? এবার ওই রিকোয়ারমেন্ট গুলো আমি ডিজাইন করলাম, ঠিক আছে? ওই রিকোয়ারমেন্ট মানে একটা প্রজেক্ট শুরু হয় কিভাবে, তোমরা যখন একটা প্রজেক্ট স্টার্ট করো তোমরা কিভাবে করো? ধরো তোমাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হয়েছে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টে, তোমরা কি করো? স্যার ওই সেম কাজগুলাই করি, আগে দেখি রিকোয়ারমেন্ট গুলা কি কি আছে, তারপর আমাদের কাছে এক্স্যাক্টলি। আমরা ওইগুলো পারবো কিনা ওইটা দেখি। তারপরে দেখো যে সেমিস্টার কত সময়ের, রাইট? জি স্যার। জি স্যার। ওই ডিউরেশনটা দেখো। এবার তোমরা আস্তে আস্তে আগানো শুরু করো, এখানেও সেম, আগানো শুরু করলো, তারপর ডিজাইন হলো। এবার তুমি একটা মডেল চুজ করবা যে তোমার এই পোর্শনটুকু করার জন্য তুমি কোন মডেল নিয়ে আগাবা, রাইট? জি স্যার। একটা মডেল, যে তুমি কি ওয়াটারফল অ্যাপ্লাই করবা নাকি তুমি কিভাবে আগাবা, তুমি কি ছোট ছোট ইনক্রিমেন্ট নিয়ে যাবা নাকি তুমি একবারে পুরোটা নিবা না কি নিবা, এটা অবশ্য তোমাদের ফাইন্ড আউট করার বিষয় যে এখানে এটা হয় কিনা। তো ওইটা নিয়ে তুমি যখন অল্প কিছু অংশ করবা, তুমি কিছু রিস্ক পাবা যে হায় হায় আমার মনে হয় একটা মডিউলের প্রোগ্রামিং এ ভুল আছে, অথবা আমার মনে হয় একটা ডেটাবেজের একটা একটা ডায়াগ্রামে ভুল আছে নাকি, রাইট? জি স্যার। তো এই যে এখানে তুমি একটা রিস্ক পেলা, এইটা তুমি এখন কি করবা? এটা তোমাকে এখন ফিক্স করতে হবে না? জি স্যার। প্লাস তোমার আরো কিছু কাজ আছে, আরো কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এইটা নিয়ে তুমি আবার আইডেন্টিফিকেশনে চলে যাবা, সামনের দিকে যাবা। এভাবে করে তুমি আস্তে আস্তে যত সময় যাবে তুমি প্রজেক্টটাকে গুছাতে থাকবা, রিস্ক পাবা গুছাতে থাকবা। একটা সময় এরকম বড় বড় হয়ে জিনিসটা শেষ হবে নাকি? জি স্যার। ঠিক আছে? এখন তোমার কনফিউশন, এখনো কি কনফিউশন আছে তোমার এই জায়গায়? না স্যার, না স্যার, ঠিক আছে। তুমি এটাকে একটু বলো তো, তুমি এটাকে কিভাবে চিন্তা করো, তুমি জাস্ট 1 মিনিট বলো, তোমাকে একটু সুযোগ দিলাম। স্যার লাইক আমার যে প্রজেক্টটা থাকবে ওই প্রজেক্টের আমি দেখবো আমার কতটুকু টাইম লাগবে, যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে, তারপরে ওই বিষয়গুলো আমি আইডেন্টিফিকেশনের এখানে কমপ্লিট করব। তারপরে ওই আমার রিকোয়ারমেন্টের বেসিস করে আমি ওই যে ডিজাইনটা করব প্রজেক্টের। তো প্রজেক্টের ডিজাইন করার পরে যে ইমপ্লিমেন্টেশনটা হবে, বিল্ডিং এন্ড কনস্ট্রাক্ট যে স্টেপটা ওইটাতে হবে। আর আমার যা মনে হচ্ছে যে আমি এই স্টেপের ভিতরেই আমি যে মডেলগুলো ইউজ করব, এখানে কি ইটারেটিভ হবে নাকি ওয়াটারফল হবে। তো তারপর ওইটা কমপ্লিট করার পরে ইভালুয়েশন, রিস্ক অ্যানালাইসিস যেটা, ওই পার্টটাতে যাব। এখন এখানে চেক করব যে আমার কোনো রিস্ক থাকবে কিনা। যদি কোনো রিস্ক থাকে তাহলে দেন আবার আমি আমার যে রিকোয়ারমেন্ট গুলো, অথবা যদি মনে হয় যে ওই রিস্কটা সলভ করার জন্য আমার রিকোয়ারমেন্টস অথবা ডিজাইনে পরিবর্তন করা লাগবে, ওইটা করে তারপরে আবার বিল্ডিং এ চলে আসবো। মানে এইভাবে একটা কন্টিনিউয়াস প্রসেসে এটা চলতে থাকবে। ওকে, এই যে ও এই কথাটা বললো, এটাই কি অ্যাকচুয়ালি হয় কিনা এটা ফাইন্ড আউট করা হচ্ছে তোমাদের বাড়িতে। ওকে। জি স্যার। ওকে, সো আমার মনে হয় আজকে আমরা এইটুকুই রাখি। এখানে আরেকটা মডেল আছে সিএমএমআই মডেল, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? আজকে পড়বো না। ওকে। জি এছাড়া আর কোনো প্রবলেম আছে এই জায়গায়? না স্যার। ওকে ওকে, তাহলে আমরা চট করে রেকর্ডিংটা স্টপ করে দিই, কারণ রেকর্ডিংটা বড় হলে পরে জিনিসটা একটু মান্ডে